ওখানে? কে? আমাদের চারদিকে তাকালে দেখতে পাই মুখ আর মুখোশের ছড়াছড়ি। কোনটা যে মুখ আর কোনটা যে মুখোশ আমরা বুঝতে পারি না। তখনই আমরা ভুল করে বসি। যাকে বিশ্বাস করা উচিত নয় তাকে আমরা ভরসা করে ফেলি, আর তখনই বিপদ ঘনিয়ে আসে, অপরাধ মাথা চাড়া দেয়। আজকে এমন একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেখানে একজন বয়স্কা ভদ্রমহিলা একজন ভুল মানুষকে ভরসা করে মাসুল দেন নিজের প্রাণ দিয়ে। অপরাধের পদ্ধতিটাও ছিল ভারী অদ্ভুত। দেখতে চাইলে সঙ্গে থাকুন। এটা প্রায় রোজ রাতেই ঘটছে, আর তুমি আমাকে আজকে বলছো মিষ্টি মাসি কেন? ওরে বাবা, তোর এত চাপের চাকরি, সেই জন্য তোকে আমি বিরক্ত করতে চাইনি। আর তাছাড়া আমার এখানে তো সবাই আছে, রুনা, সীমা, সায়ক, এরা তো আছে আমার সঙ্গে। ঠিক বলেছো মিষ্টি মাসি, এই এত সবাই আছে বলেই আমার চিন্তাটা আরো বেশি। আর আমার তো উপায় নেই যে আমি এখানে এসে থাকবো। এত চিন্তা করিস না, তোকে থাকতে হবে না, কারণ সারাক্ষণ তো গদাই থাকে আমার সঙ্গে। তুমি চুপ করো তো। গদাই একটা পাড় নেশারি, সর্বক্ষণ নেশা করে পড়ে আছে। ও আবার তোমার দেখাশোনা কি করবে? নেশায় ঢুলছে। শোনো, আমি আর কোনো কথা শুনবো না। হ্যাঁ, এবার তোমাকে আমি আমার কাছে নিয়ে গিয়ে রাখবো। আমি তোর সঙ্গে কি করে যাবো রে? দেখ, এই বাড়িটা তোর মেসমশাই কত যত্ন করে বানিয়েছে বলতো। আমি তোর সঙ্গে চলে গেলে তোর মেসমশাই কষ্ট পাবে না? আর তুমি যদি এইভাবে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকো, সেটা বুঝি মেসমশাই ওপর থেকে দেখে খুব খুশি হবে, তাই তো? আচ্ছা, এই যে তোমার পেটের সমস্যাটা কিছুতেই ঠিক হচ্ছে না, কেন বলো তো? আরে বাবা, আমার কিছু হবে না, আমি ভালো আছি। আর দেখ, তুই যে বলে গেছিস না, তুই বলে যাওয়ার পর থেকে আমি কারুর হাতে খাই না, নিজে রান্না করে খাই। এমনকি ওই জলটুকু আমি নিজের হাতেই গড়িয়ে খাই, কাউকে আমার কাছে ঘেঁষতে দিই না। কিন্তু সুজু, বলতো এইভাবে কি বাঁচা যায়? এখানে যারা আছে সবাই তো আমার নিজের লোক বাবা। যাকে ডক্টর সিনহা কি বলছেন? কি আর বলবে, ওর ওষুধই তো চলছে। কই দেখি, দাও ওষুধগুলো দাও। ও তো ওখানে আছে, যা দেখে যা। আমার কেন জানি না ঠিক লাগছে না মিষ্টি মাসি। মানে তুমি বলছো বটে, কিন্তু সবকিছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। আচ্ছা, তোমার পক্ষে এবার শোনো, এই বাড়িটা তোমার জন্য আর সেফ নয় মিষ্টি মাসি, তুমি বিশ্বাস করো আমায়। ওরে পাগল ছেলে, ধর, তুই অকারণ ভয় পাচ্ছিস। আমার কিচ্ছু হয়নি রে, আমি খুব ভালো আছি। এটাকে ভালো থাকা বলে না মিষ্টি মাসি। তোমার সন্দেহটাই সঠিক ছিল। গোবর্ধন বাবুকে বিষ দিয়েই মারা হয়েছে। হ্যাঁ স্যার, আর সেটা খুব জোরালো বিষ, নীরবে কাজ করে চলে যায়, স্বাদ, গন্ধ, বর্ণ কিচ্ছু রাখে না। এই প্রসঙ্গে আমার বিখ্যাত অথর আগাথা ক্রিস্টির কথা খুব মনে পড়ছে। জান, উনি তার বিভিন্ন গল্পে নানা রকম পয়জনের উল্লেখ করেছেন। স্ট্রিগনিন, মরফিন, সায়ানাইড, আর্সেনিক, ডিজিটালিস, এরকম নানান রকমের সমস্ত পয়জন। আর কি যে অদ্ভুত তাদের সমস্ত কার্যকলাপ। জানি স্যার, আর সেই জন্যই তো আগাথা ক্রিস্টির কলমকে পয়জন পেন বলা হতো। রাইট রাইট ইউ আর। তাছাড়া আসুন।
নমস্কার। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলুন। আসলে আমি এসেছি একটা সন্দেহ নিয়ে। সন্দেহ? সন্দেহ? কি সন্দেহ? হ্যাঁ, আমার সন্দেহ যে আমার মাসি শ্রীলা সমাদ্দার, বয়স 65, এই সামনেই থাকেন। মেশো মারা গেছেন আজ প্রায় 10 বছর হবে। আর মানে এমনিতে হি ওয়াজ এ রিচ ম্যান, মানে ওনার টাকা পয়সার কোনো অভাব নেই। হ্যাঁ, কিন্তু আপনার সন্দেহটা কি সেটা তুমি বলুন। আমার সন্দেহ এটাই যে আমার মাসিকে কেউ বা কারা মেরে ফেলতে চাইছে। স্ট্রেঞ্জ, কিন্তু কিভাবে? আমি জানি না, আমার সন্দেহ বিষ দিয়ে। বিষ দিয়ে? হ্যাঁ। মাসিমা, ডাক্তারবাবু এসছেন। ও আসুন। কেমন আছেন ম্যাডাম? এমনিতে তো ভালোই আছি, কিন্তু ওই পেটের ব্যথাটা কেন যে কমছে না। এমনি সব কিছু তো ঠিকই আছে, তবে পেটের কোনো সমস্যা হলে একটা ওষুধ লিখে দিচ্ছি, খেয়ে নেবেন। কিন্তু জলটা কিন্তু ফুটিয়ে খেতে হবে। আমি দিই ডাক্তারবাবু, আপনি যা বলেন আমি তা অক্ষর অক্ষরে মেনে চলি। কেন, ওষুধগুলো নিয়ে এসো। হ্যাঁ, দেখি টেম্পারেচারটা একটু। টেম্পারেচারটা একটু হাই আছে, বুঝলেন? ঠিক আছে, আমি ওষুধ দিচ্ছি, কোনো ব্যাপার না। আর হ্যাঁ, একটু হাঁটাচলা করবেন, কিন্তু হাঁটাচলা না করলে কিন্তু শরীর ভালো হবে না। তাহলে ম্যাডাম আসছি, ভালো থাকবেন। মাসির নিজের কোনো সন্তান নেই, আমাকেই ছেলের মতো দেখেন। মাসির বাড়িতে যারা থাকে তারা সবাই মেশোর আত্মীয়। মেশোর এক বোনের ছেলে সায়ক সমাদ্দার, আর দাদার 2 মেয়ে সুমি আর রুনা। এমনিতে ওরা মাসির কাছে আশ্রিত হিসেবেই থাকে। আর ওপর দেখলে মনে হয় মাসিকে খুবই ভালোবাসে, কিন্তু আপনার মনে হচ্ছে যে কোথাও একটা ফাউল প্লে আছে, তাই তো? আছেই অফিসার, আছে। নাহলে আমার মাসির শরীরটা কেন কিছুতেই ঠিক হচ্ছে না। মানে এতদিন হয়ে গেল পেটের প্রবলেমটা কিছুতেই সারছে না। পেটে একটা পেন আছে, দিনের পর দিন গ্যাস হচ্ছে, কিন্তু এমন তো মাসির আগে কখনো ছিল না, কোনোদিন হয়নি তো। ব্যাপারটা সত্যিই সন্দেহজনক। আবার গতকাল রাতেও কে কে ওখানে? কে? এরকমটা নাকি বেশ কয়েকবার ঘটেছে। স্ট্রেঞ্জ, আপনার মাসির শরীর ঠিক হচ্ছে না, অথচ আপনি বলছেন উনি কারোর হাতে কিছু খান না। না, সে ব্যাপারে আমি মাসিকে অনেকদিন আগেই সাবধান করে দিয়েছি। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনার মাসির মৃত্যু হলে কে সব থেকে বেশি লাভবান হবেন? দেখুন অফিসার, অর্থনৈতিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে সব থেকে বেশি লাভ আমার, কারণ মাসির অবর্তমানে মাসির সম্পত্তির 50% পাবো আমি, বাকি 45% ভাগ হবে ওই সায়ক, সুমি আর রুনার মধ্যে, আর পড়ে থাকা 5% পাবে গদাই, মানে মাসির কাজের লোক। আচ্ছা, এটা কি উনি উইল করে দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, এই বিষয়টা আর কে জানে? আমি ছাড়া আর কেউ না, কারণ উইলটা আমার পরিচিত উকিলই করেছেন। সবার আগে দেখতে হবে যে আপনার সন্দেহটা সঠিক কিনা, না একান্তই অমূলক একটা সন্দেহ।
আপনাকে একটা কাজ করতে হবে সুজাত বাবু, সবার অলক্ষ্যে মানে বাড়ির কাউকে কিছু না জানিয়ে আপনার মাসিকে নিয়ে আমাদের ডিপার্টমেন্টের ডক্টরের কাছে একবার যেতে হবে। সেখানে সমস্ত টেস্ট হবে, তারপরে আমরা জানতে পারবো ওনাকে কেউ খুন করার চেষ্টা করছে কি না। আপনি নিয়ে আসতে পারবেন শিলা দেবীকে? পারতেই হবে ম্যাডাম, নাহলে আমি আমার মাসিকে বাঁচাতে পারবো না। কি গো কাকিমা, কি বই পড়ছো? এই তো দেখ না, বল তোর খবর বল। ইউনিভার্সিটি তোকে খুব খাটাচ্ছে বল। আর বলো না কাকিমা, এত পরিশ্রম না আমি কোনোদিন স্কুল জীবনেও করিনি। আমার তো মাঝে মাঝে খুব রাগ হয়। পড়াশোনা এত পরিশ্রম জানলে আমি কোনোদিন ভালো রেজাল্ট করতাম না। তুই বোকার মতো কথা বলিস না, তোকে নিয়ে আমার অনেক আশা। তুই বড় হবি, ভালো চাকরি করবি, ওরে সেই দিনটার অপেক্ষাতেই তো আমি আছি। কাকিমা, আমার না একটা দরকার ছিল। কি দরকার বল? টাকা লাগবে তো? আচ্ছা দেখ, ওইখানে আমার ব্যাগটা আছে, নিয়ে আয়। ধর, আরো লাগলে বলবি। একটা কথা মাথায় রাখবি, তোদের কাকিমা তোদেরকে মন মরা দেখতে একদম পছন্দ করে না। কাকিমা, তুমি না সত্যি খুব মিষ্টি, এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। আচ্ছা, আর আমিও তো তোকে এই জন্যই এত ভালোবাসি, সেটা জানিস না? জানি তো, কিন্তু তোমার ওই বোনপো, সে কিন্তু আমায় খুব হিংসে করে। তুমি আমাকে ভালোবাসলে তার গা জ্বলে যায়। তুই সুজুর কথা বলছিস? না রে, ও ওরকম ছেলেই না। জানিস তো, আমি একবার ভেবেছিলাম যে তোর সঙ্গে ওর বিয়ে দিয়ে দেবো, দিয়ে তোকে আমি আমার কাছে সারা জীবন রেখে দেবো, কিন্তু সেটা তো আর হবার নয়। ও তো অফিসের কোন মেয়েকে ভালোবেসে ফেলেছে। ও, আমি বুঝি ফেল না? আমার ভালো লাগা মন্দ লাগার দাম নেই? তোর পাগলি, সেটা আবার কখন বললুম? আসলে আমি তোকে আমার নিজের কাছে রেখে দিতে চেয়েছিলাম। আমার তো কোনো ছেলে নেই, সুজু আমার ছেলে, তাই তোর সঙ্গে বিয়ে দিয়ে ছেলের বউ করে আমার কাছে সারা জীবন রাখতে চাই। সেটা কি ভালো হতো না বল? দূর, এসব কথা আমার ভালো লাগছে না। যাও তো, আমি গেলাম। আচ্ছা আয়। বোকা মেয়ে কোথাকার। হ্যাঁ সুজাত বাবু, আপনার অনুমানই সঠিক। আমাদের ডিপার্টমেন্টের ডক্টর বক্সি রিপোর্ট অনুযায়ী আপনার মাসির শরীরে নিয়মিত আর্সেনিক জাতীয় বিষ ঢুকছে। আমি আপনাদের আগেই বলেছিলাম যে কেউ বা কারা আমার মাসিকে মারতে চাইছে অফিসার। দেখুন, শুরুতেই এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। এমনও তো হতে পারে কোনো এক্সটার্নাল সোর্স থেকে আপনার মাসির শরীরে আর্সেনিক জাতীয় বিষ ঢুকছে। এই বিষ কিন্তু জলের মাধ্যমেও শরীরে ঢুকতে পারে, তাই ওনাকে কেউ বিষ দিয়ে মারতে চাইছে, এটা এখনই ভেবে নেওয়ার কোনো কারণ ঘটেনি। ঘটেছে ম্যাডাম, ঘটেছে। অন্য কোনো সোর্স দিয়ে এই বিষটা মাসির শরীরে ঢুকছে না, এটা খুব প্ল্যানফুলি মাসির শরীরে ঢোকানো হচ্ছে। আপনার কথাটা অমূলক নাও হতে পারে না। আর্সেনিকের সোর্স যদি ওই বাড়িতে থাকতো তাহলে তো ও বাড়ির অনেকেরই শরীর খারাপ করতো, কিন্তু সেটা তো হচ্ছে না। শুধু হচ্ছে ওনার মাসির ক্ষেত্রে, সেটা যথেষ্ট সন্দেহজনক। সীমা, তুমি দুটো কাজ করো। হ্যাঁ স্যার। প্রথমত, ওনার মাসিকে যে ডক্টর দেখছেন তার সঙ্গে একবার দেখা করো, আর ওনার মাসির ঘরটা মানে প্রত্যেকটা জিনিস খুব ভালো করে চেক করো। ওকে স্যার। আসলে কিভাবে ওনার মাসির শরীরে বিষটা ঢুকছে সেটা আমাদের জানা খুব দরকার। আমি এক্ষুনি যাচ্ছি স্যার। আচ্ছা সুজাত, আপনার মাসিকে যে ডাক্তার দেখেন, ওনার চেম্বারটা আপনি নিশ্চয়ই চেনেন? হ্যাঁ। রহস্যটা আপাত দৃষ্টিতে খুব স্বাভাবিক মনে হলেও খুব স্বাভাবিক কিন্তু ছিল না। একজন মহিলার শরীরে তার অজান্তে ঢুকে পড়ছে মারাত্মক বিষ আর্সেনিক, অথচ তিনি জানতেও পারছেন না। তিনি ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন। এই রহস্যটা সব থেকে বড় সমস্যা ছিল ওই আর্সেনিক ওনার শরীরে ঢুকছে, কিন্তু কোন পথে ঢুকছে সেটাকে খুঁজে বের করা, তারপর কে বা কারা এই ঘটনাটা ঘটাচ্ছে তাদের খুঁজে বের করা। শুধু তাই নয়, তাদের মোটিভটা কি সেটা জানা। আমরা সমস্ত রকম সম্ভাবনাকেই খতিয়ে দেখা শুরু করলাম।
দেখুন ডাক্তার, এই পেটের রোগ কিন্তু নিছক পেটের রোগ নাও হতে পারে। হ্যাঁ, আমারও প্রথমে সন্দেহ হয়েছিল, কারণ সিমটমসগুলো যেগুলো ছিল সেগুলো ছিল একটা অ্যার্সেনিক অ্যাটাকের মতো, আর সেই মতো আমি চিকিৎসা করছিলাম। তারপর আমার কোনো সন্দেহ জাগেনি। কেন জাগেনি? কেন জাগেনি? কারণ ওনার বাড়িতে যারা আছেন তারা ওনাকে সবাই ভালোবাসেন, শ্রদ্ধা করেন, আর বাড়ি থেকে কেউ ওখানে আসেন না, আর উনিও কারোর সঙ্গে দেখা করেন না এক্সেপ্ট ওই সুজাত বাবু ছাড়া। তাহলে ওনাকে বিষটা কে দেবে? এটা তো ভাববার বিষয়, তাই না? আপনার কি কাউকে সন্দেহ হয়? সন্দেহ আসলে আমি ওনার ফ্যামিলি ডক্টর, তো একজন ফ্যামিলি ডক্টর হয়ে বাড়িতে কি ঘটছে না ঘটছে সেটা আমার জানার বিষয় না। আর কাউকে সন্দেহ হয় কিনা তার কোনো প্রশ্নের উত্তরও নেই আমার কাছে। পান্ডে, ইয়েস ম্যাডাম। এটা ফরেনসিক ল্যাবে পাঠাও। ওকে। আগে গত 2 মাস ধরে মাসিমা নিজের ভাত নিজেই ফুটিয়ে নেন, আমি শুধু বাজার থেকে জিনিসপত্র এনে দিই। আর বাকি কাজ? বাকি কাজ মাসিমা তো নিজেই করেন। আচ্ছা, উনি তো পান খান, তা পান ওনাকে কে এনে দেন? পানের সরঞ্জাম আমি এনে দিই, উনি নিজের হাতে নিজেই সেজে খান। জল? জল আমি ফুটিয়ে দিই, উনি নিজের হাতে গড়িয়ে খান। আর ওষুধ? ওষুধ কে খাওয়ায়? সুজাতদা সন্দেহ করছে ঠিকই ম্যাডাম, কিন্তু কি জানেন তো, মামিমা মারা গেলে সব থেকে বেশি লাভ কিন্তু সুজাতদারই হবে। আপনি কি করে জানলেন? ম্যাডাম, কথায় আছে দেওয়ালেরও কান আছে। দেওয়ালে কান পাতলে অনেক কিছু শোনা যায় বা জানাও যায়। আমি এইটুকুনি বলতে পারি ম্যাডাম, মামিমার টাকার ওপরে আমার অন্তত কোনো লোভ নেই। মা বাবা মারা যাওয়ার পর উনি আমাদেরকে মায়ের মতো করে আগলে রেখেছেন। আজকালকার দিনে এমনটা কি করে বলুন তো? এটা অবশ্য ঠিক বলেছেন। আমার কাছে এটুকুনি যথেষ্ট ম্যাডাম। আমি রিসার্চ করছি, কিছুদিন পর স্কলারশিপ পেয়ে বিদেশে চলে যাব। মামিমার ওই কটা টাকার প্রতি আমার অন্তত কোনো লোভ নেই ম্যাডাম। আচ্ছা সায়ক, আপনার কি কাউকে সন্দেহ হয়? সে আবার স্ট্রেঞ্জ, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে ওই আর্সেনিকটা কিভাবে শ্রীলা দেবীর শরীরে ঢুকছে তারপরে তুমি সন্ধান পেলে না? হ্যাঁ স্যার, আর রুনাও তো দেখলাম এই ধরনের কথায় প্রচন্ডভাবে রেগে গেল। তাই নাকি? এটা আপনি কি বলছেন ম্যাডাম? আমাদের বাড়িতে কেউ কাকিমাকে পয়জন খাইয়ে মেরে ফেলবে, এটা জাস্ট হতে পারে না। কাকিমা আমাদের কাছে কি সেটা হয়তো আপনি জানেন না, তাই এমন সন্দেহ নিয়ে আমাদের বাড়িতে আসতে পেরেছেন। প্লিজ কুল ডাউন। কাকিমাকে আমরা সবাই ভগবানের আসনে বসাই, আর উনাকে কেউ পয়জন খাইয়ে মেরে ফেলবে, এটা হওয়ার আগে আমি অন্তত তাকে শেষ করে ফেলবো। তার মানে আপনি বলতে চাইছেন সুজাত বাবুর সন্দেহটা পুরোপুরি অমূলক? সেটা আপনাদের সুজাত বাবুই বলতে পারবে। কেউ যদি পুরনো রাগ মেটানোর জন্য এইসব কাণ্ড ঘটায়, সেক্ষেত্রে আমার কিছু বলার নেই। পুরনো রাগ বলতে? কেন, সুজাত বাবু আপনাদের নিজের সম্পর্কে কিছু বলেননি? কোন কথা? সেসব কথা আমি মনে করতে চাই না ম্যাডাম, প্লিজ। দেখুন, আপনার কাকিমাকে আমরা আমাদের ডাক্তার দিয়ে গোপনে টেস্ট করেছি এবং তাতে ওনার শরীরে আর্সেনিক জাতীয় বিষ পাওয়া গেছে। তাই কিছু একটা ফাউল প্লে তো আছেই রুনা দেবী। তাই আপনার যদি মনে হয়
আমাদের কিছু জানানো উচিত যা আপনার কাকিমাকে বাঁচাতে পারে তা জানান। আর আপনি তো আপনার কাকিমাকে ভালোবাসেন, আপনি নিশ্চয়ই ওনার কোনো ক্ষতি চাইবেন না। আসলে সুজাতা আমাকে পছন্দ করতেন, বিয়ের প্রপোজও করেছিলেন আজ থেকে প্রায় 2-1 বছর আগের কথা, কিন্তু আমি ওনাকে পছন্দ করতাম না। সেটা তো খুব স্বাভাবিক। এটা আপনার কাছে স্বাভাবিক মনে হলেও সুজাতার কাছে এটা স্বাভাবিক মনে হয়নি। উনি আমার এই প্রত্যাখ্যানকে নিজের ইগোতে নিয়ে নেন, এটা কাকিমাও জানতেন, তাই আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আমার মনের কথা জানতে পেরে আর কিছু বলেননি। তারপর থেকেই সুজাতা আমার সাথে কথা বলেন না। আমি ভেবেছি বিষয়টা ধীরে ধীরে ভুলে গেছেন, কিন্তু এখন দেখছি ঘটনাটা সেটা নয়। যদি সেটাই হতো তাহলে উনি এভাবে থানা পুলিশ করতেন না, আমাদের অন্তত বিপদে ফেলতেন না এভাবে। কিন্তু আর্সেনিকের ব্যাপারটা, সে ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, সেটা ডাক্তারবাবু বলতে পারবেন। হয়তো কোনো ওষুধের রিয়াকশন হতে পারে। আর এটুকু তো জানেন কাকিমা কারো হাতে কিচ্ছু খান না, তাহলে ওনাকে বিষটা দেবে কে আর কিভাবে? ডাক্তারবাবু যখন আসেন গদাই তখন ঠায় দাঁড়িয়ে থাকে, ফলে ডাক্তারবাবুর কোনো কিছু করার ক্ষমতা নেই। আচ্ছা এই ডাক্তারবাবু আপনার কাকিমাকে রিসেন্টলি কোনো ইনজেকশন দিয়েছেন? সেটা গদাইদা ভালো বলতে পারবে, তবে আমার ধারণা দেননি। দেননি? তাহলে আপনারাই বলুন কাকিমার শরীরে পয়জনটা কোন রাস্তা দিয়ে ঢুকলো? রে বাবা, তোরা এত রাগ করিস না। শুধু তো আমাকে মায়ের মতো ভালোবাসে, তা ওর একটা সন্দেহ হয়েছে তাই থানায় গিয়ে বলে এসেছে। আরে আমি তো কিছু বলিনি, আর আমি তো তোদের অবিশ্বাস করি না মা। তুমি আমাদের অবিশ্বাস না করলে কি হবে কাকিমা? তোমার এই বোনপো সে যেভাবে থানা পুলিশ করছে, বাড়িতে পুলিশ ডেকে নিয়ে এসেছে, সেক্ষেত্রে সন্দেহটা তো আমাদের উপরে আসছে। তোমার বাড়িতে থাকি বলে এভাবে আমাদের অপমান সহ্য করতে হবে কাকিমা? এখানে আবার অপমানের কথা আসছে কেন মা? অপমানের কথা আসছে, অপমানের কথা আসছে কাকিমা, কারণ কিছু না করে আমাদের সবাইকে পুলিশের জেরার মুখে পড়তে হচ্ছে। এটা কি ভালো বলো? আর এমন ভাবে জেরা করছে যেন আমরা তোমাকে খুন করতে উঠে পড়ে লেগেছি। আরে বাবা ঠিক আছে, তোরা রাগ করিস না। কালকে সুজু এলে আমি ওকে বুঝিয়ে বলবো, ও যেন থানায় গিয়ে বলে আসে যে ও যে সন্দেহটা করেছিল সেটা অমূলক। ঠিক আছে তো? তোরা আর রাগ করে থাকিস না। তোরা এই কাকিমার ওপর রাগ করে থাকলে তোদেরও ভালো লাগবে না, আর আমারও ঘুম হবে না। আচ্ছা, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, সেই ভালো। চল। হ্যাঁ বলো। হ্যাঁ তাই হবে, একদম চিন্তা করো না। আপনি এরকম কেন বলছেন ডাক্তারবাবু? আপনার দিকে তো কেউ আঙুল তোলেনি। তাহলে এটা আঙুল তোলার প্রশ্ন নয় ম্যাডাম। আপনি অসুস্থ, সেই কারণে আমার চেম্বারে গিয়ে পুলিশ আমাকে জেরা করছে, যেন আমার কারণে আপনার রোগ সারছে না। সারা চেম্বার ভর্তি আমার পেশেন্ট, তাদের সামনে আমার কাছে এটা নিছক অপমান। তাই ম্যাডাম আপনাকে অনুরোধ করছি,
আপনি আজকের পর থেকে অন্য কাউকে দেখান প্লিজ। ডাক্তারবাবু এটা মনে হয় আপনার জন্য মঙ্গল হবে। আপনি ভালো থাকবেন, আসছি। ডাক্তারবাবু ডাক্তার শুন ডাক্তার। এরপর কি হবে মাসিমা? আপনার কে রোগ সারাবে? জানি না। যখন চারদিকটা অন্ধকার হয়ে আসছে, সূত্রগুলো হাতে এসে আসছেন, সেই মুহূর্তে আমাদের হাতে এলো মারাত্মক একটা সূত্র। এই প্রথম আমরা বুঝতে পারলাম রহস্যের অভিমুখ আসলে কোন দিকে। সেই সূত্রের অভিমুখ ধরে এগিয়ে যাওয়ার মুহূর্তে ঘটে গেল একটা মারাত্মক দুর্ঘটনা। আমরা ভাবতে পারিনি অপরাধী ভয় পেয়ে এরকম চরম আঘাতটা হানবে, কিন্তু সেটাই হলো। বাহ, এটা তো মারাত্মক একটা ক্লু। এই ব্যাপারটা তো আগে কখনো ভেবে দেখিনি। হ্যাঁ স্যার, আমিও ওদের দেখে খুব অবাক হয়েছিলাম। আর উনি তো এমন ভান করছিলেন যেন ভাজা মাছটা উল্টে খেতেই জানেন না। পাক্কা ক্রিমিনালের মতো হাবভাব। তাহলে এখন কি করণীয় স্যার? অনেক কিছু করার আছে, তবে সবার আগে একবার সুজাত বাবুর সঙ্গে দেখা করা দরকার। আমার কি ধারণা বলো তো, উনি এ ব্যাপারে যথেষ্ট আলোকপাত করতে পারে। ঠিক আছে, তুই তুই শুধু 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 তুই তুই আমার মাথায় হাত দিয়ে বল, আমি যা বলবো তুই তাই করবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে মিষ্টি মাসি, তুমি একটু শান্ত হও। তোমার শরীরটা কিন্তু আমার ভালো না। আমি ঠিক আছি, তুই তুই শুধু বল যে তুই থানায় গিয়ে বলবি তুই যেটা সন্দেহ করেছিলি সেটা আসলে ঠিক নয়। এটা আমার কোনো ওষুধে এরকম হয়েছে। তুই আমার দিব্যি করে বল। আচ্ছা আচ্ছা তুই আমার দিব্যি করে বল যে তুই থানায় গিয়ে বলে আসবি আমাকে কেউ মারতে চাইনি। প্লিজ। আমি ঠিক আছি, তুই শুধু বল ওই রুনা সুমি সায়ক ওরা খুব আঘাত পেয়েছে। ঠিক আছে তুমি এখন শান্ত হও। তুমি আমার কথাটা একটু শোনো। আমি ঠিক আছি, আমার শরীরটা আমার ভালো লাগছে না মিষ্টি মাসি। আমি ভালো আছি। এই কথাটা একটু জল দাও না। জলটা দাও না। কি কিছু বলো না মিষ্টি মাসি। আচ্ছা তুমি একটু জল খাও না। আচ্ছা তুমি আস্তে 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 মিষ্টি কি আচ্ছা মিষ্টি মাসি। মাসিমা, মিষ্টি মাসি। সীমা, তুমি বডিটাকে পোস্টমর্টমে পাঠাবার ব্যবস্থা করো। আমি বরং বাড়ির সকলের সঙ্গে একটু কথা বলি। আর তুমিও কিন্তু বডিটার সঙ্গে যাও। আর তোমাকে যেটা বলেছিলাম সেটা যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেল। আমি বরং একটু বাড়ির চারদিকটা ঘুরে দেখি। এই লোকটাই সমস্ত নষ্টের গোড়া। উনি আমার কাকিমাকে মেরেছে, তাই তো? মানে আমি কি করলি? তুমি তো করলে সুজাতদা। আমাদের সবার দিকে সন্দেহের তীরটা ঘুরিয়ে দিয়ে তুমি দিব্যি সরে গেলে বলো। আর কাকিমা তো তোমার সামনে মারা গেছে। কাকিমাকে শেষ জলটা তো তুমি খাইয়েছো। এই তোরা কি আজে বাজে বকছিস?
মিষ্টি মাসি তো জলটা খেতেই পারেনি, হয়তো গদাইদা দেখেছে, জিজ্ঞেস কর। গদাইদা মুখ্য সূক্ষ্ম মানুষ, গদাইদা কি জানে? কে জানে গদাইদার সামনে তুমি কি হাতের কারসাজি করেছো? তোমার চালাকি কেউ বুঝতে পারবে না ভেবেছো, তাই তো? তুমি কাকিমাকে মারার জন্য আগে থেকে থানায় গিয়ে সাধু সেজে এসেছো। হ্যালো হ্যালো সীমা, স্টপ, আজকে স্টপ ইট। কি শুরু করেছেন নাকি আপনারা? হ্যাঁ শুনুন, এই ঘরটা আমরা সিল করবো, আর এরকম অহেতু ঝগড়া ঝামেলা করে কিন্তু কোনো লাভ নেই। আমাদের কাজটা আমাদের করতে দিন। জানে ঘর থেকে যান, যান বলছি। যান। পেয়ে গেছি। এখন আমাদের দুটো করণীয় কাজ। এক, ওই ডক্টর সিনহাকে ডিটেইন করতে হবে, তারপর ওনার থেকে চাবি নিয়ে ওনারই চেম্বারে ভালো করে খানা তল্লাশি করতে হবে। আমার ইনটিউশন বলছে মেন এভিডেন্স আমরা ওখানেই পাবো। বেশ, তাহলে আমি একটা কাজ করছি বুঝলে, ডক্টর সিনহাকে জিজ্ঞাসাবাদের নামে এখানে আটকে রেখে দিচ্ছি। তুমি বরং মাস্টার কি দিয়ে ডক্টর সিনহার চেম্বারটাকে খুলে ভালো করে তল্লাশি করো, খুব ভালো করে করবে। কিন্তু আমি এখন কাউকে কিছু জানাতে চাই না, সাবধান হয়ে যেতে পারে। আর কেউ কোনো বাধা দিলে আমি তো আছি, তুমি যাও। ওকে স্যার। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার পেয়ে গেছি। তার মানে আমি যে ব্র্যান্ডের থার্মোমিটারটা পেয়েছি আর তুমি যে ব্র্যান্ডের থার্মোমিটারটা পেয়েছো, দুটো ব্র্যান্ডই এক। হ্যাঁ স্যার। আর রিপোর্ট কি বলছে? রিপোর্ট বলছে দুটো ব্র্যান্ডের থার্মোমিটারেই শ্রীলা সমাদ্দারের লালা আর বিষ আর্সেনিক লেগেছে। হ্যাঁ, আর ডাক্তারের পেশা তো প্রায় শেষ হয়ে গিয়েছিল, সেই জন্যই উনি। তাহলে 2 2 4 হয়ে গেল তো স্যার? হলো তো। সেই সাথে তোমার পাওয়া ওই সূত্রটাকেও মিলিয়ে নিতে হবে। তাহলে কাজ করো, সবাইকে ওই বাড়িতে থাকতে বলো, আমি এক্ষুনি আসছি। ওকে স্যার।
আরে কি হলো কি? অফিসার আমাকে তাড়াতাড়ি আসতে বলে এখন নিজেই দেরি করছে। আমার কিন্তু এরপর সময় হবে না, আর তোমার আর্জেন্ট ভিজিট আছে। আরে যাবেন 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 ডক্টর সিনহা, এত ব্যস্ত বলে চলবে? আপনার তো মানে চেম্বারে প্রচুর পেশেন্ট, আপনার তো নিঃশ্বাস ফেলবার সময় থাকে না। এখানে যখন এসেছেন একটু রেস্ট নিন, একটু চাটা খান। একটু পরেই তো আপনাকে আবার জেল হাজতে হাওয়া খেতে যেতে হবে, তাই না? মানে কি সব কি কি বলছেন আপনি? আহ ডক্টর সিনহা, আপনি না বড্ড অধৈর্য। আপনার না এত বুদ্ধি, এত সুন্দর করে শিলা সমাদ্দারকে প্ল্যান করে ঠান্ডা মাথায় দিনের পর দিন বিষ দিয়ে খুন করলেন, আর এখন এভাবে অধৈর্য হয়ে যাচ্ছেন, মাথা গরম করে ফেলছেন। ধরা পড়ে যাওয়ার ভয় নাকি? উনি কেন খুন করতে যাবেন কাকিমাকে? এক্ষুনি আপনি কত সহজ সরল নিষ্পাপ সাজছেন, তাই না? হ্যাঁ, যেন একবারে ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। আরে কি বলছেন কি? কিছুই তো বুঝতে পারছি না। আহা সবুর করুন, সব বুঝিয়ে বলছি, একদম পাই টু পাই। তবে হ্যাঁ, এই ঘর থেকে কিন্তু কেউ পালাবার চেষ্টা করবেন না। এই ঘরের বাইরেই আমাদের ফোর্স রাখা আছে। আসলে রুনা দেবীর সাথে ওনার মানে ডক্টর সিনহার 3 বছরের সম্পর্ক ছিল। আমার ধারণা ডক্টর সিনহা রুনা দেবীকে কোন একটা বিপদ থেকে বাঁচিয়েছিলেন, বুঝলেন? তবে বিপদটা যেটি কি সেটা আমরা ঠিক জানি না। সেই সময় থেকেই রুনা দেবীর সঙ্গে ওনার সম্পর্কটা দানা বাঁধে। এদিকে ডক্টর সিনহার হাড়ে ভমানি, চেম্বারে একটা পেশেন্ট নেই, মাছি তাড়ান। অফিসার আপনি কিন্তু আবার কথা বলছেন। স্বভাবত এই ডক্টর সিনহা এবার রুনা দেবীকে মোল্ড করে টাকা নিতে শুরু করলেন। রুনা দেবী ও শ্রীলা দেবীর ভালো মানুষের সুযোগ নিয়ে টাকা হাতালে লাগলেন। কিন্তু এতে করে কি আর চলে? হ্যাঁ, সোনার ডিম পাড়া হাঁস একেবারে শেষ না করে দিলে চলে কি? তাই তো ডক্টর সিনহা? সেজন্য উনি প্ল্যান করলেন, প্রতিদিন একটু একটু করে আর্সেনিক দিতে লাগলেন শ্রীলা দেবীর শরীরে। আর রুনা তার কাকিমার ঘর থেকে ওষুধগুলো সরিয়ে বদলে দিতে চাইল, যাতে বিষের প্রভাব খুব ভালোভাবে কাজ করে। এদিকে সুজাত বাবুর সন্দেহ হল, তিনি তার মাসিকে বারণ করলেন। শ্রীলা দেবীও সমস্ত কিছু থেকে নিজেকে আলাদা করে দিলেন, কারোর হাতে খাবার খান না, ইনফ্যাক্ট জলটুকু পর্যন্ত নয়। তাহলে বিষটা দেবে কিভাবে? এদিকে অন্য কিছু ভাবে খুন করলে তো সন্দেহ হবে, তখন আর টাকা পাওয়া যাবে না। তাই ডক্টর সিনহা একটা অভিনব পদ্ধতি আমদানি করলেন। মারাত্মক একটা প্ল্যান। ডক্টর সিনহা
থার্মোমিটারে বিষ মাখিয়ে সৃজা দেবীর মুখে গুঁজে দিতেন। স্বাদ নেই, গন্ধ নেই, সৃজা দেবী কোনো কিছু বুঝতেও পারতেন না। কিন্তু বিপদ হলো সুজাত বাবু থানায় যাওয়ার পর। রুনা আর ডক্টর সিনহা ভয় পেয়ে গেলেন। ঠিক হলো মারণ ছোবলটা এবার দিতেই হবে। ডাক্তারও সেই মতন কাজ করলেন। শেষবারের মতন শেষ ডোজটা দিয়ে দিলেন শিলা দেবীকে। কিন্তু ক্রিমিনালরা কিছু না কিছু ভুল করবেই। এবারও ডাক্তার তাই করলেন। আসলে উনি ভয় পেয়ে গেছিলেন, তাই শেষ দিন থার্মোমিটারটা ভুল করে তাড়াহুড়োয় বাইরে ফেলে দিয়ে গেলেন। এক্স্যাক্টলি। আমাদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে রুনা দেবীর সঙ্গে ডক্টর সিনহার একটা সম্পর্ক রয়েছে। আমাদের থার্মোমিটারটাও হাতে এসে গিয়েছিল, আর আমাদের এসআই সীমা গোপনে ওই ডক্টর সিনহা চেম্বারে হানা দিলেন। ডক্টর সিনহা, আপনি তো একজন ডাক্তার, আপনি তো পেশেন্টকে সুস্থ করবেন, তা না করে আপনি পয়সিন দিয়ে শ্রীলা দেবীকে মেরে ফেললেন। সামান্য কটা টাকার জন্য আপনি, ছি 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 ডক্টর সিনহা। আর রুনা দেবী, আপনি তো বলেছিলেন আপনার কাকিমা আপনার কাছে ভগবান, আর সেই ভগবানকেই। তবে আপনাকে আমার একটা কথা বলার আছে। প্রথমেই আপনাদের বলেছিলাম না মুখ আর মুখোশের কথা। তো অপরাধী যতই তার নিজের মুখটাকে মুখোশ দিয়ে ঢেকে রাখুন না কেন, আইন বা আইনের রক্ষকরা সে মুখোশ টেনে ছিঁড়ে তাকে শনাক্ত করবেই। আর আপনাদের নিরাপদে রাখার দায়িত্ব তো আমাদের, সেটাই তো আমাদের কাজ। কিন্তু আপনারাও সাবধানে থাকবেন, কখন যে কোন অপরাধী আপনার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে আপনি জানতেও পারবেন না। তাই সাবধান হও বাংলা।